বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কীরকম হওয়া উচিত? বর্তমান সময়ে এই মৌলিক প্রশ্নটি নিয়ে সমগ্র জাতি চিন্তা করছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে রাজনীতি আসলে কি। একজন ব্যক্তি অবস্থার উন্নতি এবং ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যে কার্যকলাপগুলি করে সেই সবই হচ্ছে রাজনীতি। মানুষ বিভিন্ন কারণে ক্ষমতা চায়। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজ স্বার্থ উপলব্ধির জন্য তার ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই রাজনীতি করেন অর্থ লোভে অথবা সমাজে নিজের স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য। অনেক মানুষ অন্যদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পেরে এক ধরনের মানসিক তৃপ্তি পায়। আবার কিছু মানুষ রাজপথে জনপ্রিয়তা অর্জন করে তার ইগোকে সন্তুষ্ট করে। এটা অস্বীকার করা যাবে না যে বাস্তবিক জগতে কোনো পরিবর্তন আনতে গেলে ক্ষমতার প্রয়োজন। আপনি যদি একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে চান তাহলে আপনাকে নিয়মিতভাবে ফুটবল খেলা অনুশীলন করতে হবে। জিমে গিয়ে আপনার শরীর মোটাতাজা করতে হবে, ভালো ভালো খাবার এবং সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার শারীরিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যেটা পরিবর্তন ঘটায় সেটাই ক্ষমতা। আমরা যদি জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষমতা বৃদ্ধি করা। জাতির ক্ষমতা যত বৃদ্ধি হবে সে বিশ্বমঞ্চে ততই তার স্বার্থ উপলব্ধি করতে পারবে। অর্থাৎ একটি জাতীয় দৃষ্টিকোণ থেকে দেশের রাজনৈতিক ব্যবস্থা সেটাই হওয়া উচিত যেটা তার ক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ সহায়তা করবে। একটি দেশ কতটুকু ক্ষমতাশালী তা কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। এর মধ্যে প্রথমটি হচ্ছে জনবিন্যাস। দেশের জনসংখ্যা যত বেশি হবে এবং সেই জনসংখ্যার যত ভাগ কর্মক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য পর্যাপ্ত বয়স্ক হবে, সেই দেশের অর্থনীতিতে সম্ভাব্য কর্মীর সংখ্যাও তত বেশি হবে। যুদ্ধের সময় সেই দেশ তত বেশি যুবককে যুদ্ধ করার জন্য নিয়োগ করতে পারবে। এরা যত বেশি শিক্ষিত, দক্ষ এবং উৎপাদনশীল হবে, এরা অর্থনীতি এবং যুদ্ধক্ষেত্রে তত বেশি অবদান রাখতে পারবে। এরা যদি অপুষ্টিতে ভোগে এবং এদের শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো না হয় তাহলে এদের একটা বড় অংশ অপরাধ এবং সহিংসতায় লিপ্ত হবে এবং এরা দেশের সম্পদ না হয়ে দেশের বোঝায় পরিণত হবে। এরা যদি বুদ্ধিমান হয় তাহলে এদের মধ্যে অনেকেই বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাহিত্যিক, শিল্পী ইত্যাদি হবে এবং সেই জাতি সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে খুবই উন্নত হবে। এই জনসংখ্যা যদি জাতিগত দিক দিয়ে এক জাতীয় হয় তাহলে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বেশি থাকবে এবং সংকটের সময় সহজেই ভেঙে পড়বে না। উদাহরণস্বরূপ জাপানের 98% বেশি মানুষ জাপানিজ গোত্রের। এ কারণে ইতিহাসে বারে বারে মহাসংকটে পড়ার পরেও তারা টিকে থেকেছে এবং নিজেদেরকে পুনর্গঠন করে একটি শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। যেসব জনসংখ্যা বহুজাতীয় তাদের ভিতর ঐক্যবোধ কম থাকে, কিন্তু সমাজে অনেক বৈচিত্র্য থাকায় তাদের সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের মানুষেরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসে আমেরিকায় জড়ো হয়েছে। তাদের ভিতর ঐক্যের অভাব থাকলেও ইনোভেশন এবং সংস্কৃতি সৃষ্টির ক্ষেত্রে তারা বিশ্বের সবচেয়ে এগিয়ে। দেশের ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প ক্ষমতা। অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে শুরু করে ঊনবিংশ শতকের শুরুর দিক পর্যন্ত যুক্তরাজ্যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব ঘটে। তারপর এই বিপ্লব বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিতে ছড়িয়ে পড়ে। এই সময়টিতে এই দেশগুলোতে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। দেশের জনসংখ্যা ক্ষেত খামারের চাষবাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে শহরমুখী হয় এবং সেখানে আধুনিক জীবিকা নির্বাহ আরম্ভ করে। নতুন ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারগুলোতে ব্যাপক হারে অর্থনৈতিক বিনিয়োগ হতে থাকে। পাবলিক এবং প্রাইভেট বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে তাদের অর্থ লাগায়। আধুনিক পুঁজিবাদ সমাজ এই সময়টাতে জন্ম নেয়। তার কিছু সময় পর স্টিম ইঞ্জিন পরিমার্জন করা হয়, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন আবিষ্কৃত হয়। পশ্চিমা সমাজগুলো বিদ্যুৎ শক্তি আয়ত্ত করতে শিখে। খাদ খনন, রেল লাইন এবং পাওয়ার গ্রিড নির্মাণ করা হয়। এই সবই হচ্ছে আধুনিক সভ্যতার অপরিহার্য উপাদান। এই সক্ষমতাগুলোকে রপ্ত করে পশ্চিমা দেশগুলো তাদের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে এবং বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে। একবিংশ শতকে আমরা ডিজিটাল রিভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছি। ইন্টারনেট, 5G, বিগ ডেটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যে দেশগুলো আয়ত্ত করতে পারবে এই শতাব্দী তাদের হাতের মুঠোয় থাকবে। দি অনলি কনস্ট্যান্ট ইন হিস্ট্রি ইজ ওয়ার। যেসব দেশ যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে ইতিহাসের লম্বা দৌড়ে তারাই টিকে থাকতে পারে। একটা দেশের সংস্কৃতি যতই মনোরঞ্জক হোক না কেন এবং সে অর্থনৈতিক দিক দিয়ে যতই বিত্তবান হোক না কেন, সে যদি যুদ্ধে হেরে যায় তাহলে সে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারায় এবং একসময় পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। দেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করা অথবা দেশের স্বার্থে অন্য দেশকে আক্রমণ করা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামরিক সক্ষমতা, রক্ষণাবেক্ষণ, নবায়ন,
প্রতিস্থাপন এবং সম্প্রসারণের উদ্দেশ্যে বরাদ্দকৃত বার্ষিক ব্যয় বহন করার জন্য একটি রাষ্ট্রকে প্রস্তুত থাকতে হয়। সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এতগুলো টাকা স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ এবং মেট্রো রেল বানানোর পেছনে বিনিয়োগ না করে অস্ত্রের পিছে ব্যয় করা হচ্ছে কেন? এই সমালোচনাটার ভিতর কিছুটা যৌক্তিকতা আছে। যেসব দেশ অর্থনৈতিক উন্নতিকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে অর্থ ব্যয় করেছে, তারা সবাই সময়ের সাথে সাথে অন্যান্য দেশগুলোর তুলনায় অর্থনীতিতে পিছিয়ে পড়েছে এবং এক পর্যায়ে তার হাতে সামরিক শক্তি আধুনিকায়ন করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় সে সামরিক শক্তিতেও পিছিয়ে পড়েছে। উদাহরণস্বরূপ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে পর্যবেক্ষণ করা যায়। 80-র দশক পর্যন্ত নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার তুলনায় বেশ কিছুটা উন্নত এবং সামরিক ক্ষেত্রে শক্তিশালী ছিল, কিন্তু তারা তাদের অর্থনীতিতে সময়ের উপযুক্ত সংস্কারগুলো আনতে পারেনি। কোল্ড ওয়ারের শেষে তাদের মিত্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায় তারা বিশ্ব থেকে নিজেদেরকে আলাদা করে ফেলে এবং তারা তাদের সামরিক ক্ষেত্রে অতিরিক্ত খরচ করতে থাকে। এ কারণেই একসময় তাদের অর্থনীতিতে পতন ঘটে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সে পিছিয়ে পড়ে। অন্যদিকে সাউথ কোরিয়া সময় উপযুক্ত সংস্কারের মাধ্যমে বিশ্বের অন্যতম একটি ধনী ও প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়। এর ফলে সাউথ কোরিয়া তার জিডিপির একটা ছোট অংশ সামরিক খাতে ব্যয় করেও নর্থ কোরিয়ার চেয়ে অনেক শক্তিশালী সামরিক বাহিনী মেনটেন করতে পারে। বাংলাদেশের উচিত অর্থনৈতিক স্বার্থকে মাথায় রেখে টেকসই পরিমাণ অর্থ সামরিক খাতে বিনিয়োগ করতে থাকা। অর্থনীতিকে উন্নতি করতে হবে, আবার সামরিক খাতেও বিনিয়োগ করতে থাকতে হবে, কারণ যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে। যুদ্ধ করার জন্য সবসময় একটা দেশকে প্রস্তুত থাকতে হয়। সামরিক শক্তির আরেকটি বড় উৎস হচ্ছে মোট সক্রিয় সামরিক ও আধা সামরিক সৈন্য, এদের প্রস্তুতি ও সংগঠন এবং যুদ্ধের অভিজ্ঞতা। যেসব দেশের বিশাল জনসংখ্যা রয়েছে তারা তাদের সামরিক বাহিনীতে বিপুল সংখ্যক সৈন্যকে নিয়োগ করতে পারে, কিন্তু শুধুমাত্র জনসংখ্যার উপরই সেনাবাহিনীর আকৃতি নির্ভর করে না। যেসব দেশ বাধ্যতামূলক সামরিক ট্রেনিং এবং সেবার নীতি মেনে চলে, তারা কম সময় এবং স্বল্প খরচে তাদের জনসংখ্যার একটা বড় অংশকে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে নিয়োগ করতে পারে। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে সফলতা শুধুমাত্র সৈন্য সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না। স্থল, সামুদ্রিক এবং বিমান যুদ্ধের অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর সুবিধাজনক অবস্থান প্রতিষ্ঠা করার পথ খুলে দেয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আর্লি ওয়ার্নিং সক্ষমতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার ক্যাপেবিলিটি একটি দেশকে উল্লেখযোগ্য অসমন্বিত ভূকৌশলগত ক্ষমতা প্রদান করে। দ্রুত এবং টেকসই সময়ের ভিতর সামরিক ক্ষমতা মোতায়েন করার জন্য প্রয়োজন পড়ে দেশের সীমানার বাইরে ভূখণ্ডের বিভিন্ন অবস্থানে সামরিক ঘাঁটির। এই সকল ক্ষমতা অর্জন করতে দরকার একটি শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতার। একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা নির্ধারণ করার সময় সেই ব্যবস্থা তার সামরিক শক্তির উপর কী ধরনের প্রভাব ফেলবে তা অবশ্যই মাথায় রাখতে হবে। 1945 সালের 6 আগস্ট বিশ্বের বুকে একটি অভূতপূর্ব মর্মান্তিক ঘটনা ঘটে। ইউনাইটেড স্টেটস আর্মি এয়ারফোর্সেস জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় ডাক নামের একটি ইউরেনিয়াম গান টাইপ ফিশন বোমার বিস্ফোরণ ঘটায়। তার 3 দিন পর 9 আগস্টে ইউএসএএফ জাপানের নাগাসাকি শহরের উপর ফ্যাটম্যান ডাক নামের একটি প্লুটোনিয়াম ইমপ্লোশন টাইপ ফিশন বোমার বিস্ফোরণ ঘটায়। এই বোমা হামলার ফলে প্রায় 2 লাখ বেসামরিক এবং সামরিক কর্মী মৃত্যুবরণ করে। আজ অবধি এই এলাকাগুলোতে রেডিয়েশনের প্রভাবে শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মায়। এই সময় থেকে বিশ্বে নতুন এক ধরনের অস্ত্রের আবির্ভাব ঘটে, যা একটি দেশের ক্ষমতা নির্ধারণে সর্বাধিক ভূমিকা পালন করে। এই অস্ত্রগুলি হচ্ছে পারমাণবিক অস্ত্র, যাদেরকে সংক্ষেপে নিউক বলা হয়। ভূ রাজনীতিতে একটি কথা আছে, ইউ আর আইদার অন দ্য টেবল অর অন দ্য মেনু, অর্থাৎ হয় আপনি খাদক, না হলে আপনি খাবার। যেসব দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে তাদের সাথে সংঘর্ষে যুক্ত হতে অন্যান্য দেশগুলো ভয় পায়। নর্থ কোরিয়ার মতো একটি ক্ষুদ্র জনসংখ্যা ও অর্থনীতির দেশকেও অন্যান্য রাষ্ট্রগুলো ভয়ের চোখে দেখে, শুধুমাত্র তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কারণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রারম্ভিক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশগুলো যাতে এই ক্ষমতাটা অর্জন না করতে পারে সেই জন্য ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন্স অর্থাৎ এনপিটি নামে একটি আন্তর্জাতিক চুক্তি পেশ করে। বেশিরভাগ দেশই পশ্চিমা বিশ্বের চাপে অথবা স্বাধীনতার পর আর্থসামাজিক দুর্বলতার কারণে এই চুক্তিটাতে সই করে ফেলে। এই চুক্তিবদ্ধ দেশগুলোকে আন্তর্জাতিক প্রাঙ্গণে পারমাণবিক অস্ত্র অর্জনের অধিকারের স্বীকৃতি দেওয়া হয় না। যেসব দেশ এই চুক্তিতে সই না করে
পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে তারা হচ্ছে আজকের বিশ্বে খাদক, আর যারা সই করেছে তারা হয়ে গিয়েছে আজকের বিশ্বের খাবার। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই দুর্বলতাকে নিষ্ক্রিয় করার পথ অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী। বাংলাদেশকে যতদূর সম্ভব নিউক্লিয়ার অস্ত্র না বানিয়ে নিউক্লিয়ার টেকনোলজি উন্নয়ন করতে হবে। সিভিলিয়ান এবং মিলিটারি নিউক্লিয়ার প্রযুক্তি একটা আরেকটার সাথে সম্পৃক্ত। একটাতে উন্নয়ন করলে আরেকটাতে উন্নয়ন করা সহজ হয়ে যায়। বাংলাদেশকে যতটুকু সম্ভব সিভিলিয়ান নিউক্লিয়ার প্রযুক্তি উন্নয়ন করে যেতে হবে, যাতে করে বিশ্ব ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত নিউক্লিয়ার অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে। জিওগ্রাফি ইজ ডেস্টিনি। একটি দেশ যে ভূমিতে অবস্থিত সেই ভূমিটি তাকে গঠন করে। সেটি নির্ধারণ করে তার যুদ্ধদণ্ড, ক্ষমতা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামাজিক বিকাশ। আধুনিক প্রযুক্তি মানুষের মাঝে দূরত্ব কিছুটা কমিয়ে দিয়ে থাকলেও আমাদের ভুলে যাওয়া উচিত না যে মানুষ যে ভূমিতে বসবাস, জীবিকা নির্বাহ এবং সন্তান লালন পালন করে সেই ভূমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পর্বতমালা, মরুভূমি, লেক, সাগর, মহাসাগর এবং অরণ্যগুলো মানুষদেরকে সীমাবদ্ধ করে, পৃথিবীর নেতৃত্ব দানকারীদের সিদ্ধান্তসমূহ এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রভাবিত হয় এবং বহুকাল যাবৎ হয়ে আসছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ খুব একটা ভাগ্যবান নয়। ১৪৭,৭৫০ বর্গ কিলোমিটারের আয়তনের দেশে আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। জনসংখ্যার অনুপাতে আমাদের প্রাকৃতিক সম্পদ খুবই কম। এছাড়াও বাংলা বদ্বীপের পুরোটা অংশ না পাওয়ায় বাংলাদেশের সীমান্তে প্রাকৃতিক প্রতিবন্ধকতার অভাব রয়েছে। ৩ দিক থেকে ঘিরে রেখেছে ভারত, যার জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় ৮ গুণেরও বেশি। ভবিষ্যতে হয়তো বাংলাদেশের সীমান্ত সম্প্রসারণ করে শক্ত প্রাকৃতিক প্রতিবন্ধকতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সুযোগ আসতেও পারে। কিন্তু এটা তখনই সম্ভব যখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক দিকে এগিয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং পার্শ্ববর্তী দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিভেদগুলোর কারণে দুর্বল এবং খণ্ডিত হয়ে যাবে। সম্প্রতি আমরা মিয়ানমারে দেখতে পেয়েছি অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভেদগুলোর কারণে দেশটায় একক রাষ্ট্রের শাসন আর নেই, বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যাচ্ছে। এরকমটা অন্য প্রতিবেশীর সাথেও ভবিষ্যতে হতে পারে। এরকম পরিস্থিতি সৃষ্টি হলে সেই সুযোগকে কাজে লাগাতে হবে, কিন্তু সেরকম সুযোগ আসতেও পারে, নাও আসতে পারে। এই কারণেই বাংলাদেশকে অন্যান্য ক্ষেত্রগুলোয় যতটুকু সম্ভব সফলতা অর্জন করতে হবে। এতে করে বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার প্রভাব কিছুটা কমবে। দেশকে শক্তিশালী বানাতে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে সেই দেশের মনস্তাত্ত্বিক অবস্থা। দেশের মানুষের মনোবল যত দৃঢ় হয় এবং তাদের ভেতরে দেশকে শক্তিশালী করার ইচ্ছা প্রবল হয়, সেই দেশ সহজেই সামনে এগিয়ে যেতে পারে। এই মনোবল জন্মায় দেশের প্রতি এক ধরনের ভালোবাসা থেকে। এই ভালোবাসা তখনই জন্মায় যখন তার দেশ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয়। এছাড়াও একটা দেশ যদি সাংস্কৃতিক, সভ্যতাগত এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত হয়, সেই দেশের মানুষরা তার দেশকে নিয়ে গর্ব করে এবং তার জন্য নিজের জীবনকেও বিসর্জন দিতে প্রস্তুত থাকে। তার দেশ যদি তাকে বিভিন্ন ধরনের স্বাধীনতা এবং নিরাপত্তা প্রদান করে, তাহলে তার নিজের ব্যক্তিগত স্বার্থ সেই দেশের স্বার্থের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায় এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মনোবল দৃঢ় হয়। দেশের মানুষের ভেতর যদি বৈজ্ঞানিক এবং যুক্তিযুক্ত বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের প্রবণতা থাকে, তাহলে সেই দেশ সঠিক আর্থসামাজিক এবং নিরাপত্তা পলিসি বাস্তবায়ন করতে সক্ষম হয়। দেশের মানুষেরা যদি কুসংস্কারাচ্ছন্ন হয় এবং তারা যদি শুধুমাত্র অতি প্রাকৃতিক শক্তির উপর ভরসা করে চলে, তাহলে তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হিমশিম খায়। আবার অন্যদিকে যদি একটি দেশের জনগণ পুরোপুরি যুক্তিবাদী এবং বিজ্ঞানবাদী মানসিকতার হয় এবং তাদের মধ্যে যদি কোনো আধ্যাত্মিক চিন্তা অথবা সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয় না থাকে, তাহলে তারা গন্তব্যহীন এবং উদাসীন হয়ে পড়ে। তারা নিজেদেরকে মহাবিশ্বের বুকে শুধুমাত্র একটি অর্থহীন নির্জীব বস্তু হিসাবে দেখতে শুরু করে। মানবজাতি ইতিহাসের শুরু থেকেই সৃষ্টির রহস্য নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে আসছে। যেসব জাতি আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের সামঞ্জস্য বজায় রেখে দুটোকেই জাতির কল্যাণে ব্যবহার করতে পারে, সেসব জাতি দীর্ঘমেয়াদে টিকে থাকে। আমরা যদি এতক্ষণ আলোচিত বিষয়গুলো বিবেচনা করি, তাহলে কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযুক্ত? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর ভেতর অনেকেই উন্মুক্ত পুঁজিবাদী গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্র। আবার অনেক উন্মুক্ত পুঁজিবাদী গণতান্ত্রিক দেশ শক্তিশালী হয়ে উঠতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ
সাউথ আফ্রিকা, মেক্সিকো, ফিলিপাইন্স এবং এশিয়া, আফ্রিকা ও সাউথ আমেরিকার বহু সংখ্যক দেশ। অন্যদিকে অগণতান্ত্রিক কিছু রাষ্ট্র শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে, উদাহরণস্বরূপ চীন এবং রাশিয়া। তাত্ত্বিক দিক থেকে সবগুলো সরকার ব্যবস্থার পক্ষেই সম্ভব উপরোক্ত ক্ষেত্রগুলোয় যত্ন সহকারে উন্নয়ন করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার সবগুলো সরকার ব্যবস্থার পক্ষেই সম্ভব দেশের যত্ন না নেওয়া এবং দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। যেসব দেশে সরকার ব্যবস্থা নির্বিশেষে এতক্ষণ আলোচিত ক্ষেত্রগুলোতে বিকাশ ঘটানোর প্রতিষ্ঠান আছে, তারাই সফলতার দিকে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে নজর রাখতে হবে কোন মানুষগুলো এই বিষয়গুলোকে বুঝে এবং জাতির স্বার্থকে সামনে রেখে এই ক্ষেত্রগুলোকে উন্নত করতে চায়। যে সরকার ব্যবস্থায় এই ধরনের লোকেরা ক্ষমতায় আসবে এবং বহুদিন স্থিতিশীলভাবে ক্ষমতায় থাকতে পারবে এবং তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবে, সেই রাজনৈতিক ব্যবস্থাই বাংলাদেশের জন্য উপযুক্ত। এই ভিডিওটিতে আলোচিত বিষয়গুলো নিয়ে আপনার কোনো মতামত অথবা সমালোচনা থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।